মৌয়ের সাথে জোর করে বিয়ে ঠিক করায় প্লুটো করল সুসাইড। সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। চিরসখা সিরিয়ালের আজকে পর্বে আপনারা দেখতে পাবেন স্বতন্ত্র বলে বিয়ে যখন ঠিক হয়েই গেছে তখন তো সেটা হবেই, কেউ আটকাতে পারবে না। শুধু আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমি এখানে অলক্ষণে কথাটা কি বললাম। তখন মৌয়ের বাবা বলে, রশ্মি স্বতন্ত্রতার মতন এরকম একজন মানুষ আমাদের বাড়িতে এসেছে শুধুমাত্র প্লুটোর জন্য। প্লুটো ওনার ভাইপো হয়, তার জন্য উনি তত্ত্ব নিয়ে এসেছেন। তাই তুমি এইভাবে কথা বলো বন্ধ করো। তখন রশ্মি বললে, থাক সেসব কথাই এখন। আর আমার ননদিনী তো এখনো এসে পৌঁছালো না, ওর দাদা তো ওকে অনেকবার ফোন করেছে কিন্তু তো এখনো এসে পৌঁছালো না, হয়তো এসে পড়বে। আর আপনি যদি একবার ফোন করেন তাহলে হয়তো আরো তাড়াতাড়ি আসবে, আপনি একবার ফোন করে দেখুন না। আসলে ওরও তো একমাত্র ভাইজি, ওর ভাইজিরও তো ইচ্ছা করে যে ওর বিয়েতে পিসিমণি থাকবে। তখন স্বতন্ত্র বলে, আপনি যে সত্যি কি চান সেটা আমি মাঝে মাঝে বুঝতে পারি না। যত ভাবি আপনার সাথে আমি কথা বলবো না, কিন্তু আপনি প্রভোগ করেন, আমাকে বাধ্য করেন। আপনি কি চান বলুন তো? একটা মেয়ের জীবন এইভাবে আপনি নষ্ট করে দিয়েছেন আর তার মা নাচতে নাচতে বিয়েতে চলে আসবে। তখন রশ্মি বলে, আমি আবার কি করলাম? ওইটা তো ওদের তিনজনের ব্যাপার। স্বতন্ত্র বলে, হ্যাঁ আপনি আবার কি করলেন? আপনার মেয়েই তো যা করার করেছে, তাই না? আপনার মেয়ে তো মিঠির জীবনটাকে একেবারে তছনছ করে দিয়েছে, আর এখন ওর পিসিমণিকে ও চোখে হারাচ্ছে, তাই না? ওইদিকে একজন চোখের জলে ভাসছে আর এদিকে একজন আনন্দে ভাসছে। আর আপনি কি চাইছেন? এর মধ্যে ওর মা ওকে ছেড়ে এখানে চলে আসবে আনন্দ করতে। তখন রশ্মি বলে, দেখেছেন তো মা, কারা সহজভাবে কথাটা নিতে পারে না। ছাড়ো ওসব কথা এখন, নতুন তো আপনি মিষ্টি খাবেন। তখন স্বতন্ত্র বলে, আমি মিষ্টি খাই না, সে তো আপনি খুব ভালো করেই জানেন। তখন মৌয়ের বাবা বলে, আজকে দিনে অন্তত একটু মিষ্টি খাও নতুন দা, আজকে দিনে তো একটু মিষ্টি খাওয়াই যেতে পারে। তখন রশ্মি বলে, ও মৌয়ের সাথে বিয়ে হচ্ছে বলে আপনি মিষ্টিটা খাবেন না, তাই তো? আর এই বিয়েটা যদি মিঠির সাথে হতো তাহলে তো আপনি মিষ্টিটা খেতেন, তাই না? তখন মৌয়ের বাবা বলে, রশ্মি তুমি নিজেকে আর কতটা নিচে নামাবে বলো তো? তুমি নতুনদার সাথে এরকম আর কোনোদিনও ব্যবহার করবে না, আমি তোমাকে বারণ করে দিচ্ছি। এতে তুমি নিজে কতটা ছোট হচ্ছ তুমি নিজে জানো। তখন রশ্মি বলে, তুমি আমাকে এই বাড়ি শুধু লোকের সামনে তুমি অপমান করছো, আজকে দিনে তুমি আমাকে অপমান না করলে হতো না। এই বলে রশ্মি সেখান থেকে চলে যায়। তারপর মৌয়ের ঠাকুমা বলে, স্বতন্ত্র তুমি একবার যাও মৌয়ের সাথে একটু দেখা করে এসো। তখন স্বতন্ত্র বলে, কেন, সবাই তো গেছে, আমাকে না গেলে হতো না? তখন মৌয়ের বাবা বলে, নতুনদা চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। তারপর স্বতন্ত্রকে নিয়ে মৌয়ের বাবা মৌয়ের ঘরে যায়। তখন মৌ স্বতন্ত্রকে দেখে বলে, নতুন কাকু তুমি চলে এসেছো, আমার খুব টেনশন হচ্ছিল। তখন স্বতন্ত্র বলে, কেন তোমার টেনশন হবে কেন? তুমি কি ভেবেছিলে বিয়েটা হবে না? তুমি তো এরকম কাঁচা কাজ করার মেয়ে নাও মৌ। তখন মৌ বলে, নতুন কাকু তুমি আমার সাথে মজা করছো, আমার মন খারাপ আর তুমি মজা করছো। তখন নতুন বলে, কেন তোমার মন খারাপ হবে কেন? তখন মৌ বলে, বারে মন খারাপ হবে না? এতদিনের বাড়িঘর ছেড়ে আমি কত দূরে চলে যাব বলো তো, বিদেশে, আর আমার মন খারাপ হবে না? কষ্ট হবে না? ওইদিকে প্লুটোরও তো কষ্ট হচ্ছে, আর ও আমার ফোনটা ধরছে না কেন বলো তো? কখন থেকে ফোন করে যাচ্ছি আমি। তখন স্বতন্ত্র বলে, হয়তো ও ব্যস্ত আছে, তুমি যেরকম এদিকে ব্যস্ত আছো প্লুটোও ওইদিকে ব্যস্ত আছে। তখন মৌ বলে, আমি এতটাও ব্যস্ত নই যে প্লুটো ফোন করলে আমি ধরতে পারবো না। আচ্ছা নতুন কাকু, তোমাকে একটা রিকোয়েস্ট করবো, মিঠি যেন আজকে এখানে আসে। কালকে যেটা ঘটলো তার পিছনে কিন্তু আমার কোনো হাত ছিল না, তুমি তো ভালো করেই জানো। তখন স্বতন্ত্র বলে, আমি একটা কথা ভেবে অবাক হয়ে যাচ্ছি, কালকে যেটা ঘটলো তারপরেও তুমি যে বিয়ে করছো সেটা দেখেই অবাক হয়ে যাচ্ছি। তখন মৌ বলে, না নতুন কাকু, প্লুটো তো ওই কথা বলেইনি। আসলে প্লুটো ওইভাবে কথা বলতে চাইনি, মিঠি অন্যভাবে তোমাদেরকে ব্যাখ্যা করেছে। প্লুটো তো এই কথাটাই বলেছে যে, মিঠি তুই ওইভাবে মুখ করে দাঁড়িয়ে আছিস কেন, আমরা সবাই তো তোকে ভালোবাসি। তখন স্বতন্ত্র বলে, প্লুটো তোমাকে এই কথাগুলো বলেছে? তখন মৌ বলে, প্লুটো তো কিছু বলতে চায় না, ওর মুখ থেকে কথা বের করে নিতে হয়। তখন স্বতন্ত্র বলে, প্লুটো যবে থেকে তোমার সাথে মিশছে তবে থেকে আমি প্লুটোকে নতুন করে চিনছি, ভালো হয়েছে তুমি প্লুটোকে নিজের মতন গড়ে পিঠে নিয়েছো। তখন মৌয়ের বাবা বলেন, মৌ তুই এত ছটপট করছিস কেন বলতো, এত কথা বলছিস কেন? বিয়ের কোণে এত কথা বলতে নেই। তখন মৌ বলে, এখনো তো আমার গায়ে হলুদটাই শুরু হলো না, কখন যে সাজানো হবে, তারপরে দেখবো সাজানোর সময় তোমরা সবাই বাধা দিচ্ছ, তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর। তখন মৌয়ের ঠাকুমা বলে, মৌ বিয়ের কোণেকে এরকম করতে নেই, একটু তো আমাদের ওপরও ডিপেন্ড কর, দেখবি সবকিছু হয়ে গেছে, গায়ে হলুদ সাজানো সবকিছু সময় মতনই হয়ে যাবে। তখনই মৌয়ের কিছু বন্ধুরা এসে বলে, মৌ তাড়াতাড়ি চল, ওইদিকে তো গায়ে হলুদের সময় হয়ে গেল। তখন মৌ বলে, সবকিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়ে গেছে? তখন মৌয়ের বান্ধবীরা বলে, হ্যাঁ সব হয়ে গেছে। তখন স্বতন্ত্র বলে, আজকে দিনে ছেলেটাকে একটু রেহাই দাও না, ও হয়তো ব্যস্ত আছে, বাড়িতে এত লোকজন আত্মীয় স্বজন, ওর কাছে হয়তো ফোনটাই নেই। আর তাছাড়া তুমি এত ইনসিকিওর কেন বলো তো? তখন মৌ বলে, ইনসিকিওর আমি? আসলে কি বলো তো নতুন কাকু, আমরা দুজনের সাথে বেশিক্ষণ কথা না বলে থাকতে পারি না। তখন মৌয়ের বাবা বলে, এখানে এত গুরুজন আছে তার মধ্যে তুই এই কথাগুলো বলছিস? তোর জন্য আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে, তোর মার জন্য লজ্জায় মাথা কাটা যায়, আর এখন তোর জন্যও মাথা কাটা যাচ্ছে। তখন মৌ বলে, তাতে কি হয়েছে বাপি, আর কয়েক ঘন্টা পর আমরা বিয়ে করতে যাচ্ছি, এখন যদি আমাদের মনের কথাগুলো আমরা বলতে না পারি তাহলে তো আর কিছুই করা যাবে না। এই বলে মৌ প্লুটোকে ফোন করে, কিন্তু প্লুটো কিছুতেই মৌয়ের ফোনটা রিসিভ করে না। অন্যদিকে প্লুটো একটি চিঠি লিখতে থাকে আর চিঠিতে বলে, শ্রীচরণে সুমা, তোমাকে আমি অনেকবার বলেছিলাম কিন্তু তুমি আমার
কোনো কথাই শোনোনি, তুমি নিজেকে জয়ী দেখতে চেয়েছিলে। ঠিক আছে মা, তুমি সবসময় জয়ী থেকো, আর আমি পরাজিত হয়ে না হয় এই পৃথিবী ছেড়ে চলে গেলাম। আমার পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পিছনে তুমি আবার মিঠিকে দায়ী করো না, তুমি মিঠিকে কোনো কথা শুনিও না, এর পিছনে মিঠি বা কারোর কোনো হাত নেই। কালকে আমি ঠিক কথাই বলেছিলাম, আমি মিঠিকেই ভালোবাসি, মিঠি ছাড়া আমি অন্য কাউকে আর কোনোদিনও ভালোবাসতে পারবো না। আর এই পৃথিবীতে আমি যদি কোনো মহিলাকে শ্রদ্ধা করে থাকি সেটা হলো কমলিনী আন্টি। কমলিনী আন্টির মেয়েই তো মিঠি, তাকে কি করে না ভালোবেসে থাকতে পারি বলো তো? মিঠি আমার সাথে কথা বলতো না, ও আমার সাথে কোনো রকম যোগাযোগ রাখতো না, ওকে বাধ্য করা হয়েছিল। কিন্তু আমি এও জানি মিঠি আমাকে মনে মনে আজও ভালোবাসে। কিন্তু মা, আমি পারতাম না মিঠির সাথে কোনো যোগাযোগ না রেখে, তাই আমি কালকে সত্যি মিঠিকে বলেছিলাম আমি ওকেই ভালোবাসি। আমি জানি মা, আমাকে নিয়ে তোমার অনেক অহংকার, আর আমি বিদেশ যাচ্ছি বলে তোমার আরো অহংকার ছিল আমাকে নিয়ে। আমি চলে যাচ্ছি বলে তোমার হয়তো খুব কষ্ট হবে মা, আর যাওয়ার আগে একবার মিঠিকে খুব দেখতে ইচ্ছা করছিল, কিন্তু কালকে আমি মিঠিকে আমার জীবনের শ্রেষ্ঠ কথাটা বলে দিয়েছি, আমি ওকে ভালোবাসি। আমি জানি তাতে মিঠি রিয়াক্ট করেছিল, আর রিয়াক্ট করাটাই তো স্বাভাবিক। আর মা, তোমার মধ্যে অনেক বিষ আছে, এত বিষ কেন তোমার মধ্যে মা? এত কেন তুমি এত খারাপ? বাবার মতন একজন মানুষকে পেয়ে তো তোমার জীবনটা অনেক সুখী হওয়ার ছিল, কিন্তু তুমি এরকম করলে কেন? আর যাওয়ার আগে তোমাকে একটাই রিকোয়েস্ট করব, বাবার জীবনে তুমি হস্তক্ষেপ করো না, বাবাকে বাবার মতন থাকতে দাও। আর কমলিনী আন্টি আর নতুন কাকুকে তুমি আক্রমণ করো না, ওরা অ্যাডাল্ট, ওরা ভদ্র, ওরা জানে সমাজে কিভাবে চলতে হয়। ওদেরকে আক্রমণ করলে তুমি আরো বিষের জ্বালায় জ্বলবে মা। আর এই সব কিছুর ঊর্ধ্বে তুমি তো আমার মা, আমি এই সব কিছু নিয়েই তো তোমাকে ভালোবাসি। আজ সবাইকে ছেড়ে যাওয়ার সময় আমার খুব কষ্ট হচ্ছে মা, তুমি খুব ভালো থেকো, বাবাকে ভালো রেখো, আর পরজন্ম বলে যদি কিছু হয় তাহলে আমি পরের জন্মে তোমারই ছেলে হয়ে জন্মাতে চাই মা। আর আমি আশা করব পরের জন্মে তুমি তোমার ভালো দিকটাই রাখবে, খারাপ দিকটা নয় মা। ইতি তোমার প্লুটো। এই বলে প্লুটো চিঠি লেখা শেষ করে খুব কাঁদতে থাকে। তারপর প্লুটো মৌয়ের কথা ভাবতে থাকে, আর ভাবতে ভাবতে প্লুটো অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ফেলে। অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে প্লুটো মৌয়ের কথা ভাবতে ভাবতে বিছানায় পড়ে যায়। অন্যদিকে মৌ বারবার প্লুটোকে ফোন করতে থাকে, কিন্তু প্লুটো কিছুতেই ফোনটা রিসিভ করে না। আর মৌ বলে, কি হলো যে প্লুটো এখনো ফোনটা রিসিভ করছে না কেন? তখন মৌয়ের বন্ধুরা বলে, চল মৌ, এবার তো গায়ে হলুদের সময় হয়ে গেল। এই বলে মৌয়ের বন্ধুরা মৌকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখন স্বতন্ত্র বলে, এবার আমাকেও যেতে হবে, ওইদিকে দাদা একা একা সবটা সামলাচ্ছে। তখন মৌয়ের বাবা বলে, নতুন দা, আজকে না হয় তুমি এখান থেকে খেয়ে গেলে। তখন স্বতন্ত্র বলে, না প্রসূন, আজকে নয়, অন্যদিন খাবো। অন্যদিকে প্লুটোর বন্ধুরা জোরে জোরে দরজা ধাক্কাতে থাকে আর বলে, কি রে প্লুটো, আজকে তোর বিয়ে, সকালবেলায় দধিমঙ্গলে উঠেছিস বলে কি এখন পড়ে পড়ে ঘুমাবি? দরজাটা খোল। এই বলে প্লুটোর বন্ধুরা জোরে জোরে দরজা ধাক্কাতে থাকে, কিন্তু প্লুটো কিছুতেই দরজা খোলে না। তখনই সেখানে অনন্যা আসে আর বলে, কি হয়েছে রে? তখন প্লুটোর বন্ধুরা বলে, দেখুন না আন্টি, প্লুটো কিছুতেই দরজা খুলছে না। তখন অনন্যা বলে, ও সকালবেলায় ঘুম থেকে উঠেছে তো ওই জন্য ঘুমিয়ে পড়েছে, আর ও যদি একবার ঘুমিয়ে পড়ে তাহলে ওকে ঘুম থেকে তোলা খুব মুশকিল। তোরা তোর বন্ধু, তোরা কিভাবে ওকে ঘুম থেকে তুলবি তোরাই জানিস, ওইদিকে আমার অনেক কাজ পড়ে আছে, আর তোরা কিন্তু দুপুরবেলা এখানে খেয়ে যাবি। তখন প্লুটোর বন্ধুরা বলে, সে না হয় হলো, কিন্তু প্লুটো তো কিছুতেই দরজা খুলছে না। তখন অনন্যা বলে, দেখি তো আমি একবার ডাকি। এই বলে অনন্যাও প্লুটোকে ডাকতে থাকে, কিন্তু প্লুটো কিছুতেই দরজা খোলে না। তখন অনন্যা বলে, আমি আর পারবো না বাবা, ওইদিকে বরযাত্রীর লোকেরা চলে এসেছে, ওদেরকেও তো সামলাতে হবে, নে তোদের বন্ধুকে তোরা তোল। এই বলে অনন্যা সেখান থেকে চলে যায়, আর প্লুটোর বন্ধুরা প্লুটোকে ডাকতে থাকে। আর একজন বলে, অনেক সময় হার্ট অ্যাটাকের মতনও কিন্তু ঘটে, ওইদিকে সমুদ্বীপে দেখলি না? তখন প্লুটোর আরেকটি বন্ধু বলে, না না, ওসব কিছু না, আর ও তো একটু কুম্ভকর্ণ টাইপের, হয়তো একেবারে সেজে গুজে বিয়ে করতে যাবে, ওই জন্য এখন পড়ে পড়ে ঘুমাচ্ছে। অন্যদিকে নতুন চলে আসে, আর প্লুটোর বাবা বলে, বরযাত্রীদের সব খাওয়া দাওয়া সারতে সারতেই তো 3টে বেজে গেল, আর 6টার সময় তো বিয়ে লগ্ন, 5:30টার মধ্যে তো বেরোতে হবে। তখন সবাই দেখে সবাই তখনও প্লুটোকে ডেকে যাচ্ছে, কিন্তু প্লুটো দরজা খুলছে না। তখন স্বতন্ত্র এসে বলে, কি হয়েছে? তখন অনন্যা বলে, দুপুরবেলায় খেয়ে দিয়ে তো ঘরে ঘুমাতে গেল, আর এখনো পর্যন্ত ঘুম থেকে উঠলো না, ওর বন্ধুরা কখন থেকে ডেকে যাচ্ছে কিন্তু কিছুতেই দরজা খুলছে না, এত ঘুমাচ্ছে ও। তখন প্লুটোর বাবা বলে, তোমার ছেলে সত্যি ঘুমাচ্ছে তো? তখন অনন্যা বলে, মানে কি বলতে চাইছো তুমি? তখন প্লুটোর বাবা বলে, অনন্যা তুমি ভুলে যেও না, তোমার ছেলের কিন্তু আগে একটি ইতিহাস আছে। প্লুটোর বাবার এই কথা শুনে অনন্যা চমকে ওঠে।